দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত মঞ্চ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মানজুর আলমুদ্দিন। আজকে আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক তানজিমউদ্দিন খান। স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। অনেকগুলো বিষয় নিয়ে আলোচনার ইচ্ছা ছিল, কিন্তু একটা বিষয় বোধহয় সবকিছুকে ছাপিয়ে আমাদের সামনে চলে এসেছে গত কয়েকটা দিনে মিটফোর্টে ব্যবসায়ীকে হত্যা করার ঘটনা। এর বেশ আগে থেকেই, বিশেষত যখন মাজারে আক্রমণ হচ্ছিল, আরও নানান ধরনের সংখ্যালঘু জনগোষ্ঠী, সেটা পাহাড়ে হোক বা অন্য যে কোনো ক্ষেত্রে যাদের সাথে সংখ্যাগুরুর মত মিলে না, তাদের নানানভাবে আক্রমণ করা হচ্ছিল, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানানভাবে চাপ তৈরি করা হচ্ছিল। অনেকে কথা বলেছেন সেটা নিয়ে। কিন্তু আজকে যে চেহারা আমরা দেখছি, যে নৃশংসতা আমাদের সামনে চলে আসছে, এই জায়গায় আমরা কেন আসলাম এবং এটা এড়িয়ে যাওয়ার সুযোগ কি ছিল না 5 তারিখের পরে? না, সেইটা তো একটা বড় সুযোগ আমাদের জন্য তৈরি হয়েছিল। বিশেষ করে আমরা জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান, যেটাকে আমরা আপরাইজিং বলছি, এর মধ্য দিয়ে যে আবহটা তৈরি হয়েছিল, একটা জাতীয় ঐক্যের আবহ, এবং ওখানে সব মতের মানুষ, সব ধরনের মানুষের কিন্তু একটা সমন্বিত একটা অংশগ্রহণ হয়েছিল, যেটার প্রতিফলন ঘটেছিল আমরা দেখেছি যখন দেয়ালগুলোতে গ্রাফিতি আঁকছিল, ট্রাফিকের কাজ স্কুলে শিক্ষার্থী, কলেজে শিক্ষার্থীরা করছিল। সেখানে কিন্তু সব ধরনের মানুষ, সব পোশাকের মানুষের কিন্তু সম্মিলিত একটা উপস্থিতি ছিল। কিন্তু সমস্যাটা বাঁধলো হচ্ছে বিশেষ করে 5 আগস্ট পরবর্তী সরকার গঠন অন্তর্বর্তীকালীন, এবং তার মধ্য দিয়ে যেটা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রায়োরিটির তালিকায় যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত ছিল, সেটা আইন শৃঙ্খলা। সেটা আসলে গুরুত্ব পেয়েছে কিনা জানি না, কিন্তু মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলার উপর সরকারের যে, বিশেষ করে রক্ষার ক্ষেত্রে সরকারের যে ধরনের সরব উপস্থিতি থাকা উচিত ছিল, সেই সরব উপস্থিতিটা কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। এবং একই সাথে 5 আগস্টের পরে আমরা যেটা দেখলাম যে এমন একটা রাজনৈতিক আবহ তৈরি হলো, ঐক্যের জায়গায় অনৈক্যটাই গুরুত্বপূর্ণ হয়ে গেল। এবং বিশেষ করে সংস্কার, নির্বাচন, এই আলাপগুলো যখন আসলো, এই আলাপের মধ্য দিয়ে যে মতভিন্নতা, এই মতভিন্নতার মধ্য দিয়ে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা, যেই প্রতিদ্বন্দ্বিতার সুস্থ কোনো প্রতিদ্বন্দ্বিতা থাকলো না, একটা সাংঘর্ষিক প্রতিদ্বন্দ্বিতায় পরিণত হয়েছে। এবং এই সাংঘর্ষিক প্রতিদ্বন্দ্বিতার একটা রূপ হচ্ছে আমরা যেটা দেখছি এবং যেটা আমরা মিটফোর্ডে দেখলাম কিংবা সময় সময় দেখছি, সেটা হচ্ছে যে যেটাকে আমরা মব বলছি। এবং বিশেষ করে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের যেই ঝুঁকিগুলা, সেই ঝুঁকিগুলা আমরা যদি বিবেচনায় নেই, তাহলে আসলে খুবই গুরুত্বপূর্ণ ছিল এই মবের যে রাজনৈতিক সংস্কৃতি, যেটার আমরা দেখলাম যে বিকাশ ঘটতে শুরু করলো এই সাংঘর্ষিক প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে। এই ব্যাপারে আসলে সরকারের তরফ থেকে যেমন একটা সুস্পষ্ট অবস্থান দরকার ছিল, ঠিক একইভাবে এই গণঅভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে তাদেরও অবস্থানটা সুস্পষ্ট করা উচিত ছিল। কিন্তু তার পরিবর্তে আমার কাছে মনে হয়েছে যে এই সাংঘর্ষিক প্রতিদ্বন্দ্বিতা তাদের যে মনোজগতে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, সেই পর্যায়ে আসলে সাধারণ মানুষকে ভাবনার মধ্যে ধারণ করা, সেই জায়গাটা বোধহয় অনেক বেশি দুর্বল হয়ে পড়ে। কি কারণে মনে হলো যে সরকার বা অভ্যুত্থানের নেতৃত্ব এই মবকে আসলে সঠিকভাবে অ্যাড্রেস করতে পারে? একটা বিষয় হচ্ছে, বিশেষ করে যারা গণঅভ্যুত্থানে যারা অগ্রণী ভূমিকা পালন করেছে, তাদের তরফ থেকে একটা দুর্বলতা ছিল যে তারা তো আসলে রাজনৈতিকভাবে সংগঠিত শক্তি না। এখন তাদের এই আন্দোলনে অংশগ্রহণ করা এবং গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে কিছু কিছু পকেট সাপোর্ট গ্রুপ তৈরি হয়েছে, এবং তার মধ্যে আছে বিভিন্ন রকম মতাদর্শিক মানুষ। কিন্তু এই মতাদর্শিকতা ছাপিয়ে গিয়ে যেটা আমরা জুলাই আগস্টে ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখেছিলাম, সেই ঐক্যবদ্ধ বাংলাদেশটা আসলে তৈরি করা যায়নি। এবং তার একটা বড় কারণ ছিল, যেটা 1972 সালেও আমাদের একই ধরনের ভুল করেছিল যারা রাজনৈতিক নেতৃত্ব ছিল সেই সময়। এই ধরনের পরিস্থিতি সাধারণত গণঅভ্যুত্থান, স্বাধীনতা উত্তর সময়ে যেটা খুব জরুরি, সেটা হচ্ছে ওই ঐক্যটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া জাতীয় সরকারের আদলে। কিন্তু সেই প্রয়াসের চাইতে বরং ওই গণঅভ্যুত্থানের মালিকানার একটা প্রতিযোগিতা, যে আমি সব করলাম, ওই সব করলো, এই অসুস্থতা একরকমের এই প্রতিযোগিতার মধ্য দিয়ে খুব
প্রকাশিত হতে শুরু করেছে এবং যার ফলে মানুষের সমর্থনটা সামগ্রিক না হয়ে বিশেষ করে এই দলগুলোর প্রতি সমর্থনটা কিছু কিছু পকেট ভিত্তিক হয়ে গেছে, যেই পকেটটার উপর ভিত্তি করে এই দলগুলো হচ্ছে রাজনৈতিক শক্তি সঞ্চয় করতে শুরু করেছে, যার ফলে এই ধরনের রাজনৈতিক শক্তি সঞ্চয়ের মধ্য দিয়ে মবের সংস্কৃতিটা শক্তিশালী হয়েছে। এটা হচ্ছে রাজনৈতিক দলের দুর্বলতাগুলো বিবেচনা করলে। সরকারের তরফ থেকে সরকারের জন্য এটা এক ধরনের উভয় সংকট। একটা হচ্ছে সরকার, অন্তর্বর্তীকালীন যে সরকার যেটা প্রতিষ্ঠিত হয়েছে, মূলত গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী যেসব সংগঠন ছিল তাদেরই মানে একরকমের সায় কিংবা সমর্থনের ভিত্তিতে এই সরকার। এখন এই সরকারের অবস্থানটা কি সেটা স্পষ্ট করতে পারছিল না, বিশেষ করে এই যে বললাম যে কিছু সমর্থনের পকেট এবং শক্তি মানে পকেট শক্তি তৈরি হওয়া, সেখানে সরকার তার অবস্থানটা আসলে স্পষ্ট করতে পারেনি। এবং আরেকটা মানে সবচেয়ে দুঃখজনক যে উপায়ে আসলে সরকার গঠিত হয়েছে, আসলে এটা কোন নীতির ভিত্তিতে, কারা আসলে সরকারে আসলো। সরকারে আসার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ছিল যারা এই গণঅভ্যুত্থানের একেবারেই ওই স্পিরিটের সাথে একতাবদ্ধ, কিন্তু সরকারে যারা এসেছে অনেকেই কিন্তু সেই স্পিরিটের সাথে একতাবদ্ধ কিনা সেটা নিয়ে কিন্তু সন্দেহের অবকাশ আছে, যার ফলে তাদের যে অবস্থানটা থাকা উচিত ছিল বিশেষ করে একটা নৈতিক অবস্থান, এবং এই ধরনের গণঅভ্যুত্থান পরবর্তী খুব স্বাভাবিকভাবে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত থাকে আইনশৃঙ্খলা পরিস্থিতি, এবং এই আইনশৃঙ্খলা পরিস্থিতিকে মানে নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য এই যেটাকে আমি মবিটিক্স বলছি, যে মব প্লাস পলিটিক্স, এই মবিটিক্সকে কন্টেন করার জন্য যেই ধরনের নৈতিক অবস্থান দরকার ছিল সরকারের পক্ষ থেকে সেই ধরনের নৈতিক অবস্থান আমরা দেখিনি, বিকজ ওই এক ধরনের কনফিউশন যে তাদেরকে যারা সমর্থন দিয়ে এনেছে কিংবা গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে সবাই একই রকম ছিল কিনা, এই যে পার্থক্যগুলা কিংবা এই বৈশিষ্ট্যগুলা সরকারকে এক ধরনের মানে স্টেট অফ কনফিউশনের দিকে ঠেলে দিয়েছে। এবং উপরন্তু কখনো কখনো দেখছি সরকারের পক্ষ থেকেও এই ধরনের মবিটিক্সকে কেউ কেউ জায়েজ করছে প্রেশার গ্রুপ বলে। মানে প্রেশার গ্রুপের সংজ্ঞাটাই আসলে আবার মনে হয় নতুন করে বোঝা দরকার যে প্রেশার গ্রুপ কি আর মব কি। এবং এইগুলো আসলে মানে যখন আমরা সুস্পষ্ট অবস্থান না নিয়ে একটা ধোঁয়াশা অবস্থা তৈরি করে খুব স্বাভাবিকভাবে যারা এই মবিটিক্স পলিটিক্স এর মধ্যে দিয়ে নিজেদের রাজনৈতিক সংস্কৃতিকে শক্তিশালী করতে চায় তাদের জন্য কিন্তু নতুন করে সুযোগ তৈরি হয় এবং বৈধতাও পায়, এবং এটাই কিন্তু ঘটেছে। এখানে বিএনপির যেহেতু কর্মীরা জড়িত, তাদের ব্যাপারে অভিযোগ আসছে, রাজনৈতিক দল হিসেবে অভিযোগ আসছে। এর আগেও অনেকগুলো ঘটনা আছে। একটা ঘটনা নিশ্চয়ই সাম্প্রতিক সময় আপনার জানা আছে যে এক থানায় সমস্যা হয়েছে, অন্য থানার থেকে যাতে তাদেরকে সাহায্য করতে না যেতে পারে সেই থানাও আবার ঘেরাও করে রাখা হয়েছিল। তো বিএনপির তরফ থেকে বারবার বলা হচ্ছে যে তারা এই কর্মীদের ব্যাপারে পদক্ষেপ নিচ্ছেন, রাজনৈতিক দল হিসেবে এর বাইরে আসলে তারা তেমন কিছু করতে পারছেন না বা করার সুযোগ নেই। শুরুর দিকে কিছু কিছু মামলা তারা করেছিলেন দল হিসেবে। এর বাইরে আসলে রাজনৈতিক দল হিসেবে বিএনপি কি কিছু করার আছে? আসলে বিএনপির সংকটের জায়গা হচ্ছে বিএনপি পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হিসেবে তার বিকাশটা যেভাবে ঘটা উচিত ছিল সেই বিকাশটা বোধহয় ওভাবে ঘটেনি এবং অনেক দুর্বলতা আছে। এবং মূলত তারা এখনও রাজনৈতিক প্ল্যাটফর্মই হয়ে আছে, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে মানুষের মনোজগতের যে পরিবর্তন, একটা পরিপূর্ণ রাজনৈতিক দল হয়ে ওঠাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু মুশকিলটা হচ্ছে তাদের মূল নেতৃত্ব দেশে নেই, উপরন্তু তাদের দলের অভ্যন্তরে অনেক গ্রুপ, একটা পার্টিকুলার চেন অফ কমান্ড থাকা, যার মধ্য দিয়ে মাঠ পর্যায়ে এই ধরনের যেই নৃশংসতার শিকার হচ্ছে তাদের দ্বারা সাধারণ মানুষ, চাঁদাবাজির শিকার হচ্ছে সাধারণ মানুষ, যেভাবে কন্টেন করা দরকার ছিল, যেভাবে নিয়ন্ত্রণ করা দরকার ছিল, সেরকম কিন্তু তাদের মানে দলগত কাঠামোটা নেই, যার ফলে পরিপূর্ণ রাজনৈতিক দল হয়ে উঠতে না পারার যে ব্যর্থতা, সেটাই আসলে এরকম পরিস্থিতির দিকে নিয়ে গেছে। উপরন্তু চাঁদাবাজির অভিযোগ আসছে, সেটা তারা হয়তো দল থেকে বহিষ্কার করছে, কিন্তু আইনগত ব্যবস্থাও যে দল থেকে নেওয়া যায় সে ধরনের উদাহরণ যদি তৈরি করা যেত, এবং বিশেষ করে একটা মানে ওদের বিশেষ করে মূল নেতৃত্ব যারা আছে তারা যদি গ্রাসরুট পর্যন্ত যদি নিয়ন্ত্রণটা তৈরি করতে পারতো, বিশেষ করে এই 5ই আগস্টের পরে উপজেলা পর্যায় থেকে শুরু করে একদম বিভাগীয় পর্যায় পর্যন্ত তাদের যে কমিটিগুলো আছে সেই কমিটিতে যদি পরিচ্ছন্ন মানুষগুলোকে আনা যেত তাহলে হয়তো অন্যরকম একটা অবস্থা দেখা যেত। কিন্তু মুশকিলটা হচ্ছে তাদের যে নেতৃত্ব, বিশেষ করে এখন আমরা যে অবস্থাটা দেখছি তৃণমূল পর্যায়ে ঘটছে, বিশেষ করে
তারা বোধহয় ওই 2008-এর যখন তারা ক্ষমতাসীন ছিল 2001 থেকে 2007-8 ওই সাইকে থেকে বের হতে পারছে না। সেখানে তারা সেখানে আটকে আছে। মধ্যে কি রয়েছে সেখানে? ওই যে শক্তি, দুর্নীতি কিংবা চাঁদাবাজি, এবং ওই জায়গা থেকে আসলে দলের অবস্থানটা আরও যত বেশি স্পষ্ট করা দরকার ছিল, যত বেশি সুদৃঢ় হওয়া উচিত ছিল, সেরকম কিন্তু ঘটেনি। মানে আমি নিজেও অনেক তথ্য জানি, এই যে বিভিন্ন কলেজে গভর্নিং যে বডি, সেখানে যে বিভিন্ন নেতৃত্ব আনা হয়েছে স্থানীয় পর্যায়ে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বিএনপির নেতৃত্ব আছে, কিন্তু মুশকিল হচ্ছে যে ওই নেতৃত্ব কিন্তু ভয়ঙ্করভাবে প্রশ্নবিদ্ধ। এমনও আমি তথ্য জানি যে মানে ভুয়া সার্টিফিকেট দিয়ে, যেহেতু গ্র্যাজুয়েট হতে হয় ওই গভর্নিং বডিতে, ভুয়া সার্টিফিকেট দিয়েও অনেকে এই নেতৃত্বে আসছে। এটা শুধু বিএনপির জন্য না, অন্য অনেক দলের জন্য কিন্তু এই কথাগুলো প্রযোজ্য। তার মানে হচ্ছে আমাদের যে রাজনৈতিক দলগুলোর 5ই আগস্টের পর যে পরিবর্তিত পরিস্থিতি, মানুষের যে আকাঙ্ক্ষা, সেটাকে বোধহয় তারা ধরতে পারছে না, ধরতে পারছে না বলেই আমরা আসলে আশাহত হচ্ছি। এখানে তো মুখে অনেক কথা বলা হয়েছিল বা একেবারে শীর্ষ নেতৃত্বের পর্যায় থেকে কিছু কিছু আভাস তো তারা দিয়েছিলেন যে তারা আসলে 5ই আগস্টের পরে, জুলাই গণঅভ্যুত্থানের পরে একটা পরিবর্তিত রাজনৈতিক সংস্কৃতিতে আসতে চান। তো যদি আজকে থেকেও তারা চেষ্টা করেন যে তারা আসলে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনবেন, কি করতে পারেন তারা? সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার কাছে মনে হয় তাদের যে মূল নেতৃত্ব আসলে দেশে ফিরে আসাটা খুব জরুরি। বিকজ মূল নেতৃত্ব দেশে না থাকলে অনেক ক্ষেত্রে আমরা সবাই রাজা, এবং বিএনপির ক্ষেত্রে ব্যতিক্রম কিছু সম্ভবত ঘটেনি, যার ফলে বিভিন্ন যে বিভক্তিটা আছে বিএনপির, এটা আমার ধারণা, ভুলও হতে পারি, যে এত বেশি গ্রুপিং আছে, সেই গ্রুপিংয়ের রাজনীতি থেকে দলকে বের করে আনার জন্য এটা আসলে খুব শর্ট টার্মে এই মুহূর্তে কিন্তু সম্ভব না। দীর্ঘমেয়াদে এই পরিবর্তনগুলো আসতে পারে, কিন্তু খুব প্রয়োজন ছিল মূল নেতৃত্বকে যত দ্রুত সম্ভব, নিশ্চয় অন্য বাস্তবতা আছে, কিন্তু দ্রুত সম্ভব দেশে ফিরে আসা। ওটা আসলে এক ধরনের পার্থক্য কিন্তু তৈরি হয়, এবং ওটা না থাকার কারণে যেটা হয়েছে, কারোর উপর কারো নিয়ন্ত্রণ নেই, এবং এক এক স্থানভেদে এক এক জায়গায় এক একজন নেতৃত্ব দিচ্ছে, এবং এই নেতৃত্বের মধ্য দিয়ে পরিচ্ছন্ন নেতৃত্বকে তৈরি করা যাচ্ছে কিনা, কিংবা পরিচ্ছন্ন নেতৃত্ব নিশ্চিত করা যাচ্ছে কিনা, সেটাও কিন্তু হয়নি। আমি জানি না ওনারা 5ই আগস্ট হয়ে পরে দলে কী ধরনের পরিবর্তন এনেছে, কিংবা নেতৃত্বে আনার ক্ষেত্রে তারা কি আগের মতো যেরকমটা ছিল, যে স্থানীয়ভাবে যারা শক্তিশালী, প্রভাবশালী, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকেই রেখেছে, নাকি আসলে ক্লিন ইমেজ, যারা সৎ, মানুষের প্রতি অনেক সহানুভূতিশীল, সহনশীল, ওরকম মানুষকে এনেছে। এই ধরনের প্রক্রিয়াগত পরিবর্তন কিন্তু বিএনপির কাছ থেকে আপাত দৃষ্টিতে আমার কাছে মনে হচ্ছে আমরা অন্তত দেখিনি। এখন ওনারা ভেতর থেকে কি করেছেন, একটা ভাষণে তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছিলেন যে যারা এই ধরনের ভালো ইমেজের মানুষ তাদেরকে যাতে আনা হয়, কিন্তু দিনের শেষে বিএনপি তো একটা নির্বাচনমুখী দল, এবং নির্বাচনে এখন পর্যন্ত যে ব্যবস্থা, যেখানে আমরা শুনি 20-25 কোটি টাকারও খরচ হয় এক একটি আসনে, যেখানে অনুমোদিত ব্যয় তার অনেক কম, এবং তার সাথে পেশি শক্তি, সেখানে এলাকায় প্রভাব বিস্তার, অনেকগুলো বিষয় জড়িত। এই বিষয়ে তো সংস্কারের এখন পর্যন্ত সেভাবে আলাপও শোনা যাচ্ছে না, বা সব মিলিয়ে রাজনৈতিক যে বাস্তবতা মাঠ পর্যায়ে তার তো কোনো পরিবর্তন হয়নি। তাহলে এখানে একজন ভালো মানুষ দিলেও কি তিনি পাশ করে আসতে পারবেন? মানে বিপজ্জনক যে পরিস্থিতিটা হচ্ছে, এবং বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির সবচেয়ে সংকটের জায়গা হচ্ছে এই রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চা নেই। এবং মূলত আমরা বড় দলগুলোর ক্ষেত্রে দেখেছি, 2-1টা দল আছে ব্যতিক্রম, কিন্তু বিশেষ করে বিএনপি কিংবা আগে যারা ক্ষমতাসীন ছিল তাদের পার্টির ক্ষেত্রে দেখা যায় নেতৃত্বে খুব একটা পরিবর্তন আসে না। এবং এই যে পার্টিগুলোর মধ্যে গণতন্ত্রের অনুপস্থিতি, এবং এই গণতন্ত্রের অনুপস্থিত থাকলে কিন্তু পার্টিগুলো পেশি শক্তি নির্ভর হয়ে যায়, কালো টাকা নির্ভর হয়ে যায়। এখন নির্বাচনের ক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ, আমরা অনেক সংস্কারের কথা বলেছি, নির্বাচনের সংস্কারের কথা বলছি, কিন্তু কি করে যার অর্থবিত্ত নেই, যার হচ্ছে এই শক্তি নির্ভর রাজনীতিতে বিশ্বাস করেন না, এই ধরনের মানুষকে আসলে দিনের শেষে কিভাবে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে আনা যায়, এই আলাপটা কিন্তু অনুপস্থিত। যার ফলে আমার কাছে মনে হচ্ছে আবারও আমরা যত সংস্কারের কথাই বলি না কেন, মানে ওই নতুন বোতলে পুরনো কিছু একটা, এরকম একটা অবস্থার মধ্যেই বোধহয় আমাদের বসবাস হচ্ছে। এবং আমার কাছে মনে হচ্ছে যে 5ই আগস্টের পরে যে মানুষের আকাঙ্ক্ষা যে আকাশচুম্বী, এটার বোধহয় ধারে কাছে আমরা পৌঁছাতে পারছি না। বিকজ ওই যেই কথাটা বললাম, এত বেশি সাংঘর্ষিক প্রতিদ্বন্দ্বিতা, কোনো সুস্থ প্রতিদ্বন্দ্বিতা না, এত বেশি সাংঘর্ষিক প্রতিদ্বন্দ্বিতায় আমরা চলে গেছি। আমরা আসলে জুলাই আগস্টের
যে বোধটা আমাদের মধ্যে তৈরি হয়েছিল সেই বোধটা থেকে বোধহয় আমরা প্রতিদিনই দূরে সরছি। একটা কথা বলা হয় যে রাজনৈতিক সংস্কার তো আসলে কোনো সরকার, সেটা অন্তর্বর্তী সরকার হোক বা যে কোনো ধরনের সরকারই হোক, তারা করে দিতে পারেন না। রাজনৈতিক দলের সংস্কারের কথা তাদের নিজেদেরই ভাবতে হবে, তাদের কর্মীদের ভাবতে হবে, নেতাদের ভাবতে হবে। তো সে কথাটা মুখে বললেও সেটা শুরু করার কি সুযোগ আছে এই মুহূর্তে দাঁড়িয়ে, যেহেতু নির্বাচনের আগে খুব বেশি সময় নেই? এই সময়ের মধ্যে আদৌ কি এই খোল নলচে পাল্টে আসলে ভালো মানুষ আনার কোনো সম্ভাবনা দেখেন আপনি? এই সম্ভাবনাটা আসলে এখন আর খুব শক্তিশালী অবস্থায় নেই, কিন্তু তারপরেও গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই যে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা, ফাইন, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, কিন্তু রাজনৈতিক দলগুলো অ্যাটলিস্ট কিছু বিষয়ে তাদের আসলে সতর্ক হওয়া খুব জরুরি। এবং বিশেষ করে বড় দলগুলোর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই যে বিভিন্ন গোষ্ঠীতে নিজেরাই বিভক্ত, এই গোষ্ঠীগত বিভক্তি, সিন্ডিকেট নির্ভর যে বিভক্তি, সেগুলো থেকে বের হয়ে এসে পার্টির মধ্যে একটা সুষ্ঠু চেন অফ কমান্ড তৈরি করা। এখন এটা সম্ভব হবে তখনই, আমি আবারও বলছি, যে মূল নেতৃত্বটা আসলে দেশে ফিরে এসে নিশ্চিত করা। কারণ এখানে যে সমস্যাটা হয়, যখন দেশের বাইরে কেউ থাকছেন, ওনার পার্টির দেখা যাচ্ছে যে ওনার কাছে যখন দেখা করছেন, এক একজন এক একভাবে এক একটা ইনফরমেশন ফিল্টার করে পৌঁছান। এখন গ্রাউন্ড রিয়েলিটিটা অনেক ক্ষেত্রেই ফিল্টার্ড রিয়েলিটি। এখন ফিল্টার্ড রিয়েলিটি হলে খুব মুশকিল হচ্ছে যে তখন নেতৃত্ব হচ্ছে ওই আসলেই গ্রাউন্ড রিয়েলিটির সাথে নিজেকে কানেক্ট করতে পারেন। যার ফলে দেশে ফিরে আসলে একটা হচ্ছে, যেহেতু বড় দলগুলোর বড় বড় যে নেতৃত্ব আছে তাদের গ্রহণযোগ্যতা পার্টির কাছে অনেক বেশি। সো ফিরে আসলে সেই পরিস্থিতিটা কিন্তু একটা ভিন্ন রকম হয় এবং পার্টির উপর নিয়ন্ত্রণ তৈরি করাটা সহজ হয়। নইলে ওই বিভক্তিমূলক যে যে তাদের যে কাঠামোটা আছে সেটাই এক্সিস্ট করে। কিন্তু এই যে বিভক্তি, নানান দল একটা বড় দলের মধ্যে, সেটা তারেক রহমান বিএনপির প্রধান নেতা যদি দেশেও আসেন তাহলে কি সেটা উবে যাবে, নাকি সেটা আরো প্রকট আকার ধারণ করার একটা সম্ভাবনা থেকে যায়? দুটো সম্ভাবনাই থাকে। একটা হচ্ছে, আমরা যদি জনাব তারেক রহমানের কথা বলি, যে উনি যেই ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, বাংলাদেশে খুব কম রাজনীতিবিদই এই ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, এটা মানে সবাইকে মানতেই হবে। বিশেষ করে তার যে নিষ্পেষণের শিকার উনি এবং ওনার যে মা বেগম খালেদা জিয়া, সামরিকভাবে এক ধরনের লার্নিং হওয়ার কথা এবং কথাবার্তায় মনে হচ্ছে আগের চাইতে অনেক বেশি পরিপক্ক এবং হয়তোবা অনেক ধরনের লার্নিংয়ের মধ্য দিয়ে গেছেন। এখন প্রশ্ন হচ্ছে, ফিরে আসার পরে এই যেই লার্নিং প্রসেসের মধ্য দিয়ে গেছেন, এটাকে সত্যি সত্যি উনি ধারণ করতে পারছেন কিনা, ফিরে না আসার আগ পর্যন্ত আসলে বোঝা যাচ্ছে না। যার ফলে যদি উনি সত্যি সত্যি ধারণ করতে পারেন এবং যে অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, আমি নিশ্চিত যে রাজনৈতিক পরিপক্কতা অন্য যে কোনো সময়ের চাইতে অনেক বেশি হচ্ছে, ওনার জন্য এই সিচুয়েশনটা হ্যান্ডেল করার অনেক সহজ হতে পারে। কিন্তু এখন ফিরে না আসা পর্যন্ত এই বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না। আবার ফিরে আসার পরে এই যে নিজেদের মধ্যে বিভিন্ন গ্রুপ আছে, অমুক গ্রুপ তমুক গ্রুপ, ওনাদের এই গ্রুপের যে প্রভাব, বিভিন্ন গ্রুপের এই গ্রুপের প্রভাবটাকে অফসেট করে সত্যি সত্যি কিভাবে মানে বিএনপিকে প্ল্যাটফর্মের পরিবর্তে একটা রাজনৈতিক দল হিসেবে বিকাশ ঘটানো যায়, সেটা যদি অনুধাবন করতে না পারেন তাহলে ওই বিপদগুলো কিন্তু আবার থেকেই যায়। এনসিপির প্রসঙ্গে আসতে চাই। ছাত্র নেতৃত্ব জুলাইয়ের পুরো সময় ধরে বা এরপরেও বিভিন্ন সময় আপনার পরামর্শ নিয়েছে, আপনাকে তারা একরকম খুব নির্ভরযোগ্য একজন মানুষ বলে সবসময় মনে করে, আমি ব্যক্তিগতভাবে সেটা জানি। এরপরেও বিভিন্ন সময়ে নানান উত্থান পতনের মধ্য দিয়ে আজকে তারা রাজনৈতিক দল গঠন করেছে, এনসিপি পদযাত্রা তারা করছে, দেশের বিভিন্ন পর্যায়ে সাধারণ মানুষের সাথে কথা বলছে এবং তাদের মূল বক্তব্য হচ্ছে তারা মধ্যপন্থী রাজনীতি করতে চায়। এই রাজনীতিটা আসলে কি, এটা কি তারা পরিষ্কার করতে পারছে? এবং নারীর ব্যাপারে বা সমাজের সংখ্যাগরিষ্ঠ অংশ বাদে বাকিদের যে চিন্তাভাবনা, তাদেরকে আসলে তারা ধারণ করতে পারছে কিনা? ওরা ধারণ করতে পারছে কখনো কখনো, যখন ঘটনাগুলো ঘটছে এবং যে ঘটনার শিকার তারা নিজেরা হচ্ছে। যখন এনসিপির কোনো নারী নেতৃত্ব এই ঘটনাগুলোর শিকার হচ্ছে, বিশেষ করে এই যে মবিটিক্স কিংবা নারী নেতৃত্বকে আমরা দেখছি ভার্চুয়াল জগতে কিভাবে আক্রমণ করা হচ্ছে, কিন্তু তার
আগ পর্যন্ত তারা কিন্তু তাদের অবস্থানটা স্পষ্ট করছে না। তারা মধ্যপন্থা বলছে, কিন্তু মধ্যপন্থা হতে গেলে মতাদর্শিক অবস্থানটা, ওরা বলতে পারে যে আমাদের কোনো মতাদর্শ নেই, কিন্তু আমি যদি বলি আমি মানুষের সাথে আছি, তাহলে এটাই কিন্তু আমার একটা মতাদর্শ। গুরুত্বপূর্ণ হচ্ছে যে এইসব জায়গায়, বিশেষ করে যখন মাজার ভাঙলো, আমরা দেখেছি অনেক ক্ষেত্রে অনেক ধরনের মাইনরিটি কমিউনিটি, বিশেষ করে আমরা হিল ট্র্যাক্সের কমিউনিটিকে আক্রান্ত হতে দেখেছি। আমরা এর বাইরেও এই ধরনের ঘটনা অনেকগুলো দেখেছি পরপর। কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমরা এনসিপি নিজেদেরকে মধ্যম পন্থা বললেও, কিংবা মধ্যম পন্থার রাজনীতির বিকাশ ঘটাবে এরকম একটা প্রত্যয় থাকলেও, এসব ক্ষেত্রে তারা কিন্তু অবস্থানটা নিশ্চিত করতে পারেনি আসলে তারা কোথায় বিলং করে। এবং অনেক বেশি উগ্র পন্থার দিকে ওদের নিজেদের মধ্যে কারো কারো মধ্যে উগ্র পন্থার প্রতি একটা যে ঝোঁক, সেটা বরং অনেক ক্ষেত্রে স্পষ্ট হয়েছে। এবং কখনো কখনো দেখা গেছে এমন কিছু মঞ্চে, যেসব মঞ্চ হচ্ছে নারী বিদ্বেষী বক্তৃতা দিয়েছে, যেসব মঞ্চ হচ্ছে যারা সংখ্যাগরিষ্ঠের ধর্মের অনুসারী না, অন্য ধর্মাবলম্বী, তাদের ব্যাপারে বিদ্বেষ ছড়িয়েছে, সেই সব মঞ্চে যখন যায় তখন আসলে মধ্যপন্থা বলতে কি বোঝায় সেটা আসলে অজানা থেকে যায়। এবং আরও বিষয় নিজেদের অবস্থানটাকে আরও কিছু ক্ষেত্রে বিতর্কিত করেছে। বিশেষ করে এমন কিছু মঞ্চে যাওয়া, যে মঞ্চে থেকে এর আগে কখনো বলা হচ্ছে কওমি জননী, কিংবা কখনো সরকারের পক্ষ থেকে রেলওয়ের জমি পেয়েছে, অনেক বিতর্ক তৈরি করেছে, সেসব মঞ্চেও কিন্তু দেখা যাচ্ছে তাদের কাউকে কাউকে। এবং সেগুলো আসলে মধ্যম পন্থার যেই উপাদানগুলো থাকা উচিত, সেই উপাদানগুলো কিন্তু নিশ্চিত করে না। এবং এটা কেন ঘটেছে? ঘটার রিজন হচ্ছে বিশেষ করে মানুষকেন্দ্রিক না হয়ে, যেটা বিশেষ করে মানুষের আকাঙ্ক্ষাটা কী ছিল, মানুষের আকাঙ্ক্ষাটা ছিল, এবং এই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাটা ছিল যে সনাতনী রাজনীতি, যেই রাজনীতি মানুষকে দূরেই ঠেলেছে রাষ্ট্র থেকে, সরকার থেকে, সেই রাজনীতির বিপরীতে একটা বিকল্প রাজনৈতিক শক্তি তৈরি করা। কিন্তু দেখা যাচ্ছে যে তারা ওই বিকল্প শক্তি তৈরি করার ক্ষেত্রে যেই ধরনের শ্রম, যেই ধরনের মেধা, কিংবা যে ধরনের কসরত করতে হয়, সেইগুলোতে না গিয়ে খুব স্বল্প সময়ে ক্ষমতায় কীভাবে যাওয়া যায়, কিংবা নির্বাচনটায় কী করব, এই হিসাব নিকাশের মধ্যে ঢুকে গেছে। যখন আমি মাথা গুনে এইসব হিসাব নিকাশ করি, তখন আমার নৈতিক অবস্থানটা শক্তিশালী থাকে না। এবং মধ্যমপন্থা বলতে কি বুঝাই, সেটা যদি আমার মাথা গুনে নিশ্চিত করতে হয়, তাহলে আমি দিনের শেষে আসলে ভোট পন্থা, নির্বাচনী পন্থা, এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ হয়ে যায়। যেটা এর আগেও যেসব সনাতনী দল ছিল, তারা কিন্তু এই রাজনৈতিক সংস্কৃতিটাকেই বিকাশ ঘটিয়েছে এবং শক্তিশালী করেছে। কিন্তু মানুষের আকাঙ্ক্ষা যে ছিল একটা বিকল্প রাজনৈতিক শক্তি সনাতনী ধারার বিপরীতে, সেইটা আসলে স্পষ্ট করতে পারিনি। যার ফলে এখানে মানে নিজেদের উপর আক্রমণ হওয়ার আগ পর্যন্ত তারা কিন্তু এই সব বিষয়ে কখনোই স্পষ্ট অবস্থান নেয়নি। এখানে তাদের একটা আশঙ্কার জায়গা কি এটা, যে মাঠ পর্যায়ে গেলে আসলে যারা এই ছড়িয়ে ছিটিয়ে থাকা মধ্যপন্থী মানুষ, তারা হয়তো সামনে আসবেন না বা কর্মসূচিতে তাদেরকে পাওয়া যাবে না, বরং এই যে এই বিভিন্ন পকেট সমর্থনের তাদেরকে তারা মাঠে পান। এই কারণে তাদের ব্যাপারে কি একটা নির্ভরতা তৈরি হচ্ছে, এবং সেটা কি একটা রাজনৈতিক দল যদি ভোটের চিন্তা করে তার জন্য খুব অস্বাভাবিক? ভোটের চিন্তা তো করতেই পারে, কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ, এবং এটাকে আমি অনেকটাই বলি রাজনৈতিক অপরিপক্কতা। এবং বিশেষ করে বাংলাদেশের নির্বাচনী রাজনীতির বৈশিষ্ট্যটা কি, সেটা যদি আমি অনুধাবন না করতে পারি, তাহলে কিন্তু এই সংকটগুলো তৈরি হয়। এবং তাদের ক্ষেত্রে এটা ব্যতিক্রম কিছু ঘটছে না। পকেট শক্তির উপর নির্ভর করা, কথা হচ্ছে যে আমি যে রাজনৈতিক দল গঠন করলাম, সেটা তো এখনো পরিপক্ক রাজনৈতিক দলও হয়ে উঠতে পারলো না। আমরা যদি অন্য দল, বড় বড় দলগুলোর রাজনৈতিক নেতৃত্ব দেখি, তাদের কিন্তু একটা স্ট্রাগলের অনেক বড় হিস্ট্রি আছে। এখন মুশকিলটা হচ্ছে অনেক অভিজ্ঞতার সংশ্লিষ্টতা আছে, কিন্তু তাদের ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে, অনেক ক্ষেত্রে অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী হয়ে গেছে, যে এত বেশি নির্বাচনমুখী না হয়ে বরং বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে পরবর্তীতে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, রাষ্ট্র চালনা করাটা খুব সহজ হবে না। যার ফলে তার জন্য কিন্তু একটা সম্ভাবনা আছে। এখন এই সম্ভাবনাটার জন্য ধৈর্য ধরা খুব জরুরি। এখন এই সম্ভাবনাকে ঘিরে নিজেদেরকে তৈরি করা,
সেটা খুব জরুরি ছিল। কিন্তু সম্ভাবনাকে ঘিরে নিজেদেরকে তৈরি না করে ইমিডিয়েটলি আমার ক্ষমতার শেয়ার দরকার, এবং সেটা করতে গিয়ে আজকে এই দলের সাথে, কালকে অমুক দলের সাথে, পরশুদিন অমুক দলের সাথে তাদের যে যুক্ততা এবং এক ধরনের অস্থিরতার প্রকাশ কিন্তু, এবং এই অস্থিরতা আমি মনে করি রাজনৈতিক অপরিপক্কতা। এটা কি দিনের শেষে তাদের আসলেই কোনো ক্ষমতার ভাগ দেওয়ার মতো একটা স্ট্র্যাটেজি? আসলে বিএনপি যতটা সংগঠিত এবং বড় রাজনৈতিক দল, তাদের সাথে নতুন একটি রাজনৈতিক দল হিসেবে এনসিপি মাঠে নামার পরে ক্ষমতার চিন্তা করা আসলে কতটুকু বাস্তবসম্মত হয়েছে তাদের জন্য? একটা বড় বিষয় ছিল যে, এটা তো সত্যি কথা, তারা যে বাস্তবতার মধ্যে আছে, যে একটা নির্বাচন হলো, ওদের জন্য আসলে সেফ এক্সিটটা কি, যার ফলে তাদের জন্য আবার এই বাস্তবতাটাও অনেক ক্ষেত্রেই সঠিক যে তাদেরও রাজনৈতিক দল সংগঠিত করা ছাড়া তাদের জন্য কিন্তু সেফ এক্সিট নাই। এখন মুশকিলের জায়গাটা হচ্ছে, আমি রাজনৈতিক দল সংগঠিত করলাম, কিন্তু আমি যদি বিএনপিকে তাদের সাথে কম্পিট করতে হয়, সেই ধরনের সাংগঠনিক শক্তি তৈরি হচ্ছে কিনা। আন্দোলন সময়কার শক্তি আর নির্বাচনকালীন যে রাজনীতি, সেটা কিন্তু ভিন্ন। এবং নির্বাচনকালীন রাজনীতির জন্য যেই ধরনের জনসমর্থন, যেই ধরনের পপুলার ফিগার তৈরি করা যায়, কারণ বাংলাদেশের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ক্যারিশমা। এবং আমরা যদি বাংলাদেশের এই 91 থেকে অ্যাটলিস্ট 2008 পর্যন্ত যদি নির্বাচন দেখি, প্রত্যেক রাজনৈতিক দলের কিন্তু একটা ক্যারিশমেটিক, রিলেটিভলি আপেক্ষিকভাবে কেউ না কেউ ছিল, এবং ভোট পাওয়ার ক্ষেত্রে ওই ক্যারিশমেটিক লিডারশিপ অনেক বেশি। বিশেষ করে 91-এ যদি আমরা বেগম খালেদার কথাই চিন্তা করি, যে 91-এ এটা কিন্তু ধারণার বাইরে ছিল বিএনপি হচ্ছে ক্ষমতায় আসতে পারে ভোটের মাধ্যমে, এবং সেই সময়কার যারা অন্য রাজনৈতিক দল ছিল তারা কিন্তু অলরেডি শ্যাডো গভর্নমেন্টও ফর্ম করে ফেলেছিল, শ্যাডো ক্যাবিনেট, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আসতে পারেনি, বিকজ বিশ্বকে এরশাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আপসী নেতৃত্বে যে ক্যারিশমাটা তৈরি হচ্ছিল, সেটা কিন্তু তাদেরকে একটা বড় বেনিফিট এনে দিয়েছিল। কিন্তু এনসিপির ক্ষেত্রে এই ধরনের ক্যারিশমেটিক লিডারশিপ কিংবা এই ক্যারিশমাটা প্রডিউস করা সম্ভব হলো কিনা 5ই আগস্ট পর্যন্ত? 5ই আগস্ট পর্যন্ত সম্ভব হয়েছে, কিন্তু 5ই আগস্ট পরবর্তীতে যে ক্যারিশমাটা আমার কাছে মনে হয় অনেক ক্ষেত্রেই সম্ভাবনা ছিল তাদের নেতৃত্বের মধ্যে, কিন্তু সেই সম্ভাবনাটা নিহত হয়েছে যখন তারা কোনো সততার উদাহরণ তৈরি করতে পারেনি, তারা কোনো শ্রমের উদাহরণ তৈরি করতে পারেনি, যেটা মানুষের আকাঙ্ক্ষা ছিল। বরং এই দুর্নীতি নিয়ে অনেক রকম সংবাদ, দুর্নীতি নিয়ে অনেক রকম গুজব তাদের নেতৃত্বকে ঘিরে, সেগুলো কিন্তু দিনের শেষে তাদেরকে পিছে ঠেলে দিয়েছে। এবং এই বিষয়েও এনসিপির যেই ধরনের অবস্থান থাকা উচিত ছিল, সে অবস্থানটা আসলে নেই। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, এনসিপি যেই উপায়ে তাদের সংগঠনের যে সাংগঠনিক কাঠামোটাকে সামনে এনেছে, তাতে আমার কাছে মনে হচ্ছে তারা অনেক বেশি, ফর এক্সাম্পল, যে আন্দোলনে থাকা মানুষ কিংবা এই আন্দোলনের মধ্য দিয়ে স্ট্রাগল করা মানুষের চাইতে সেলিব্রিটি, হ্যাঁ, ফেসবুক সেলিব্রিটি, ইউটিউবের সেলিব্রিটি, তাদেরকে সামনে আনার একটা প্রবণতা আমার কাছে অন্তত আমার নজরে পড়েছে। এবং এগুলো পার্টি ফরমেশনের ক্ষেত্রে কিন্তু নিজেদের মধ্যেও কিন্তু একটা ক্ষুব্ধতা তৈরি করে, যদি আমি সঠিক মানুষটাকে সঠিক জায়গায় না আনতে পারি। যার ফলে এনসিপির মধ্যেও আমার কাছে মনে হয় এই ধরনের একটা প্রবণতা ছিল। এবং কোনো কোনো ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে, যদিও আমি দূর থেকে দেখছি, নট নেসেসারিলি আমি তাদের সব কিছু ব্যাপারে ওয়াকিবহাল, আমি পত্রিকা রিপোর্ট কিংবা অন্যান্য মাধ্যমে আমি যতটুকু বুঝি, যে তারা এই যে সেলিব্রিটি কিংবা ইউটিউবার কিংবা ফেসবুকে খুব পপুলার, তাদেরকে রাজনীতিতে আনা, এটা রাজনৈতিক পরিপক্কতার প্রকাশ ঘটে না, বরং অপরিপক্কতা। যেই স্ট্রাগলের মধ্য দিয়ে গেছে, সেই স্ট্রাগলটা যদি এখনকার পলিটিক্সে ট্রান্সমিট না করা যায়, তাহলে ওই পার্টির জন্য সংকট তৈরি হয় এবং সম্ভাবনাটাও লুপ্ত হয়। তাদের যে সাম্প্রতিক কর্মসূচি পদযাত্রা, সেটার আসলে প্রভাবটা কি পড়তে পারে তাদের উপর? বা সেটা তো খুব জরুরি ছিল, এবং এটা বরং আরও অনেক আগেই জরুরি ছিল। এটা ওরা করেছে খুব, আমার কাছে অনেক বিলম্বে, এবং এটা খুব জরুরি, বিশেষ করে ওদের যেহেতু নেতৃত্ব নতুন, পার্টি নতুন, এবং বিশেষ করে ক্যাম্পাস নির্ভর রাজনীতির মধ্য দিয়ে তাদের বিকাশ ঘটেছে। সেই ক্ষেত্রে জনমানুষের কাছে নিজেদেরকে নিয়ে যাওয়া, এই নিয়ে যাওয়ার জন্য এই ধরনের যে কোনো দলের জন্য, এটা শুধু তাদের জন্য না, এই ধরনের পদযাত্রা কিন্তু খুবই সহায়ক এবং তাদেরকে পরিচিত করে তুলছে। কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে, এই ধরনের পদযাত্রা চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্থানীয় পর্যায়ে কী ধরনের নেতৃত্বকে তারা নিয়ে আসছে। এবং অনেক ক্ষেত্রেই কিন্তু অভিযোগ আসছে, এবং আমি কিছু কিছু ক্ষেত্রেও দেখেছি, পত্রিকা রিপোর্টও দেখেছি, যে এই যে এর আগে যারা ছিল তাদের কেউ কেউ কিন্তু
ওদের পার্টিতে স্থানীয় পর্যায়ে চলে আসছে, যেটা তাদের ভাবমূর্তিকে কিন্তু ক্ষুণ্ণ করছে। কিন্তু ভালো দিক হচ্ছে অন্তত এই পদযাত্রাটা শুরু করে তাদের মধ্যে নিশ্চয়ই অনুধাবন হবে যে সাধারণ মানুষের সাথে কানেক্টেড হতে গেলে তাদের আসলে কী ধরনের সাংগঠনিক কাঠামো প্রয়োজন এবং কী ধরনের রাজনীতির বিকাশের প্রয়োজন। এই সনাতনী রাজনীতির ঘেরাটোপের মধ্যে থাকলে এক মঞ্চ থেকে আরেক মঞ্চে দৌড়ালে এটা সাময়িক কিছু ফল নিয়ে আসতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে তাদের সম্ভাবনাটাকে শক্তিশালী করে না। রাজনীতিতে এই মুহূর্তে একটা বড় শক্তি জামাত ইসলামী, এবং 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে তারা বিভিন্ন ধরনের অবস্থানের কথা বিভিন্ন সময় বলেছে, এবং তার মধ্যে মুক্তিযুদ্ধ নিয়ে অবস্থান স্পষ্ট করার ব্যাপারেও আসলে খুব বেশি স্পষ্ট বক্তব্য তাদের কাছ থেকে পাওয়া যায়নি। এই ক্ষেত্রে আগামী নির্বাচনে আসলে জামাত ইসলামীর প্রভাবটা কি দাঁড়াবে, এবং তারা যে নিজেদেরকে এখনকার রাজনীতিতে অনেক বড় নিয়ামক হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে, সেটা আসলে কতদূর বাস্তবসম্মত? এটা আসলে মানে এখনকার সমস্যা হচ্ছে বাংলাদেশের রাজনীতির জন্য একটা নতুন দিকের উন্মোচন হয়েছে, সেটা হচ্ছে ভার্চুয়াল ওয়ার্ল্ড। এবং আমরা কখনো কখনো রাজনৈতিক দলগুলোকে বোঝার চেষ্টা করি এই ভার্চুয়াল ওয়ার্ল্ডে কার সক্রিয় অবস্থান আছে, এবং এটা বলার অপেক্ষা রাখে না জামাত ইসলামী সাংগঠনিকভাবে খুবই সংগঠিত এবং গণতন্ত্রের, আমি যে বলছি যে অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা অন্যান্য দলের চাইতে তাদের ক্ষেত্রে অনেক বেশি শক্তিশালী, যার ফলে তাদের পার্টির মধ্যে একটা চেন অফ কমান্ড আছে এবং তার যে সমর্থক গোষ্ঠী আছে, কর্মী আছে, তাদের উপরও তাদের নিয়ন্ত্রণ খুব স্পষ্ট এবং তারা জানে কে কোথায় আছে এবং তাদেরকে কিভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা যায় সেগুলো তাদের খুবই কাঠামোগতভাবেই তারা খুবই ওই দিক থেকে শক্তিশালী, যার ফলে তাদের যে উপস্থিতি, তাদের সরব অবস্থান বিশেষ করে ভার্চুয়াল জগতে, সেটা আপাত দৃষ্টিতে আমার মনে হচ্ছে তারা রাজনৈতিকভাবে অনেক বেশি শক্তিশালী হয়েছে। কিন্তু এটাও ঠিক যে যে এদের শক্তিশালী হওয়া না হওয়াটা কিন্তু নির্ভর করছে অন্য যে দলগুলো আছে মূল ধারার, তারা আসলে পারফর্ম করতে পারছে কিনা। এবং এনসিপির ক্ষেত্রে আরেকটা বিপদ হচ্ছে যে এনসিপির সাথে ওরা নিজেদেরকে দাবি করুক কিংবা না করুক যে এই সরকারের পার্ট না, কিন্তু সরকারের পারফরমেন্সের সাথে কিন্তু এনসিপির ভাবমূর্তি খুবই গুরুত্বপূর্ণ। সরকার যদি পারফর্ম না করতে পারে সেটার একটা ইম্প্যাক্ট কিন্তু এনসিপির উপরও বর্তায়, যার ফলে জামাতের জন্য সুবিধাটা হচ্ছে যে জামাতের এই ধরনের কোনো মানে কোনো বাধ্যবাধকতা কিংবা এই ধরনের কোনো কম্পালশন নাই। কিন্তু আবার এটাও ঠিক যে বিশেষ করে 1971-এর প্রশ্নে, বাংলাদেশের স্বাধীনতা প্রশ্নে তাদের যে রাজনৈতিক অবস্থানটা স্পষ্ট না, বিশেষ করে নারীদের অধিকার সুরক্ষার ক্ষেত্রে, মাইনরিটি কমিউনিটির ক্ষেত্রে তাদের অবস্থানগুলো যে সুস্পষ্ট না, সেটা কিন্তু তাদের ভোটের রাজনীতিতে শক্তিশালী করে না, বরং অনেকেই মনে করে যে এর মধ্যে দিয়ে কিছু ঝুঁকিও তৈরি হয়। বিশেষ করে বাংলাদেশের যদি ভোটার আমরা হিসাব করি, সেখানে নারী ভোটারের সংখ্যা কিন্তু একেবারেই কম না, বরং অর্ধেকের চেয়ে তো কখনো বেশি, যার ফলে তাদের জন্য যেহেতু সংগঠিত শক্তি, অনেক বেশি গোছানো একটা দল এবং অনলাইনে তারা কিছু কর্মী সৃষ্টি করতে পেরেছে যারা অনলাইনে নিয়মিত থাকে এবং যাকে যখন প্রয়োজন তার চরিত্র হনন করে। এবং এটা খুবই মানে একটা দল যখন মূল্যবোধের কথা বলছে, ধর্মীয় মূল্যবোধের কথা বলছে, তার আচরণের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকা উচিত সেই বৈশিষ্ট্য কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখি না। এবং যে কাউকে ধর্মবিদ্বেষী বানিয়ে দেওয়া, অনলাইনে তার এগেনস্টে ক্যাম্পেইন করা, চরিত্র হনন করা, সেটা তার রাজনৈতিক সদুদ্দেশ্যের প্রকাশ ঘটায় না কিন্তু, এবং এগুলো কিন্তু মানুষের মনে কিন্তু ভীতি তৈরি করে। এবং বিশেষ করে 5ই আগস্টের পরে নারীরা যেভাবে আক্রমণের শিকার হয়েছে, সেই আক্রমণ বন্ধে কি তারা কোনো সুস্পষ্ট অবস্থান নিয়েছে? এরকম সুস্পষ্ট অবস্থান অন্তত আমার চোখে পড়েনি, যার ফলে তাদের সরব উপস্থিতি থাকতে পারে, কিন্তু দিনের শেষে নির্বাচনে এটা কতটুকু প্রভাব তৈরি করতে পারে সেটা কিন্তু নিশ্চিতভাবে বলা যায় না। জামাতের ক্ষেত্রে আরেকটা খুব বড় বৈশিষ্ট্য হচ্ছে বিশেষ করে এই যে নারীদের উপর যে সহিংসতা, যেটা প্রকাশ্যেই ঘটছিল, এখনো কোনো কোনো ক্ষেত্রে ঘটছে, সেটা একটা রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। এবং শুধু জামাত না, এই ধরনের যারা আছে তারাই এই কাণ্ডটা করছে। এটার একটা রাজনৈতিক উদ্দেশ্যটা এমন, আমার এটা ভাবনাটা এরকম যে বাংলাদেশের এই যে রাজনৈতিক আন্দোলনের যে পরিবর্তন এবং ইভেন আমরা যে এই জুলাই আগস্টেও নারীদের যে অংশগ্রহণ দেখলাম, এটা কিন্তু রাজনৈতিক দলগুলোকে একটা বার্তা দেয় যে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের ক্ষেত্রে নারীরা খুবই শক্তিশালী একটা একটা মানে গোষ্ঠী, আমি যদি ওভাবে চিন্তা করি। এবং এই ভীতির রাজত্ব যদি তৈরি করা যায়, তাহলে নারীকে হচ্ছে আসলে
ঘরে রাখাটা সহজ হয়, এবং নারীকে যদি ঘরে রাখা যায় এই ধরনের ভীতি প্রদর্শন করে, তাহলে সামনে যদি কোনো সংকট, রাজনৈতিক সংকট তৈরি হয়, নারীদের যে মাঠে নামার যে 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 আবহটা, সেটা অনুপস্থিত থাকবে। এবং নারীদের অনুপস্থিতি অনেক ক্ষেত্রেই যারা ক্ষমতাসীন থাকবে তাদেরকে হয়তো বা নিরাপদ করবে। এই ধরনের একটা দীর্ঘমেয়াদী রাজনৈতিক একটা একটা অসৎ উদ্দেশ্য থেকেও কেউ কেউ এগুলো করে থাকতে পারে, যার ফলে এই যে তার স্পষ্টতা নেই এই 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 নারী সুরক্ষার ক্ষেত্রে, সেটা দিনের শেষে ভোটারের মাথায় তো দুশ্চিন্তা তৈরি করেই। এই যে মাঠ পর্যায়ে শক্তি সংগ্রহ করা, সেটা যেভাবেই হোক, অন্য কারো পকেটের কোনো শক্তির সমর্থন নিয়ে অথবা নিজেদের মতো করে তৈরি করে নেওয়া, যেটা দীর্ঘমেয়াদী, এই দুটোর মধ্যে প্রথমটা বেছে নেওয়ার প্রবণতার থেকে বেরিয়ে আসার কি কোনো রাস্তা আছে? না, সেটা তো অবশ্যই আছে। তার আগে যারা এভাবে ভাবছে তাদের আগে নিজেদের অবস্থানটা ভাবতে হবে, এবং দর্শনগতভাবে তারা নিজেদেরকে কোথায় দেখতে চায় এটার স্পষ্টতা জরুরি। যে আমি আসলে আমার লক্ষ্যটা কি দিনের শেষে, আমি যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে চাই সেটাকে আমি সনাতনী প্রক্রিয়া যাব, নাকি সত্যি সত্যি যে আকাঙ্ক্ষাটা মানুষের ছিল একটা বিকল্প রাজনৈতিক ধারা তৈরি করা, সেই বিকল্প রাজনৈতিক ধারা তৈরি করার মধ্য দিয়ে যাব। এখন বিকল্প রাজনৈতিক ধারা তৈরি করার জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে অনেক বেশি কসরতের প্রয়োজন, বিশেষ করে নতুন মানুষ, আমার পক্ষের মানুষ, এত সহজ কাজ না, এবং এটা খুবই দীর্ঘমেয়াদী। এখন আমাকে এই জায়গাটার সিদ্ধান্তে নিয়ে আসতে হবে যে আমি আসলে কি স্বল্প মেয়াদে ক্ষমতার ভাগ চাই, নাকি দীর্ঘমেয়াদে একটা নৈতিক শক্তি হিসাবে জনমানুষের সমর্থন নিয়ে আমি আসলে রাষ্ট্র ক্ষমতা আসতে চাই। এই জায়গাটা স্পষ্ট না করলে আসলে প্রথমটা নিবে নাকি দ্বিতীয়টা নিবে ওটা আসলে নিশ্চিত হওয়া যায় না। এই সময় দাঁড়িয়ে 1 বছর হয়ে গেল গণঅভ্যুত্থানের প্রায়, এটার শুরু করার কি সুযোগ আছে বলে মনে করেন এনসিপির জন্য? সুযোগ তো সবসময় থাকে এবং যে কোনো সময় সুযোগ শুরু করা যায়, কিন্তু তার আগে গুরুত্বপূর্ণ হচ্ছে এনসিপি যে রাজনৈতিক নেতৃত্ব আছে তাদের মাথার মধ্যে আসলে ভাবনাটা কি, এটা কিন্তু আমরাও জানি না, তারাও জানে কিনা আমি নিশ্চিত না। এবং আমার কাছে মনে হচ্ছে তাদের, বিশেষ করে এনসিপির রাজনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক কর্মকাণ্ডে তারাও কতটা স্বচ্ছ, কতটা জবাবদিহি, এবং তারাও যে সিন্ডিকেট মুক্ত না সেই ব্যাপারে কোনো নিশ্চয়তা কিন্তু আমরা এখনো দেখছি না। কিংবা তারা যে উপায়ে বিভিন্ন কমিটিগুলো গঠন করছে, কি উপায়ে গঠন করছে, কোন প্রিন্সিপালের উপর ভিত্তি করে গঠন করছে, সেগুলো কিন্তু স্পষ্ট না। যার ফলে ওই সম্ভাবনাটা থেকে যায় ও আমার লোক, এ আমার লোক, একে রাখবো, একে রাখবো না। এখন এই ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যখন পার্টির বিকাশ হয় তখন একটা সনাতনী রাজনৈতিক দলই হয়, বিকল্প রাজনৈতিক দল হয় না, এবং ওই ঝুঁকিটা আসলে আমাদের থেকেই যাচ্ছে, যেগুলো নিয়ে এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম। জুলাই গণঅভ্যুত্থানের একটা ঘোষণাপত্র করার কথা সবার আগে নাগরিক কমিটি থেকে বলা হলো, এরপরে সরকার সে দায়িত্ব নিল, এখন সেটা একরকম ঝুলে আছে। এনসিপি বলছে যে তারা তাদের মতো করে দিয়ে দেবে। এই ঘোষণাপত্র এই মুহূর্তে যদি দেয়া হয় সেটা আসলে গুরুত্ব কতখানি থাকছে, সেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে কি? একটা বিষয় হচ্ছে এই ঘোষণাপত্রটা তো আসলে অনেক আগেই জরুরি ছিল, এবং ইনফ্যাক্ট আপনি যদি মনে করে দেখেন, আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক থেকে 4 তারিখে যে সংবাদ সম্মেলন করেছিলাম, সেখানে কিন্তু আমাদের অনেকগুলো দাবির মধ্যে এবং সামনের পরিকল্পনা কি হতে পারে এই সরকারের পদত্যাগের মধ্যে দিয়ে, সেখানে কিন্তু আমরা এই জুলাই ঘোষণাপত্রের আলাপটা তুলেছিলাম। এখন এই ঘোষণাপত্রটা আসলে অনেক আগেই করতে পারা উচিত ছিল, কিন্তু মুশকিলটা হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই ঐক্যটা শেষ পর্যন্ত আর ধরে রাখা যায়নি, যার জন্য ঘোষণাপত্রটা আর আমরা জনপরিসরে দেখতে পেলাম না। কিন্তু এটাও ঠিক, এই ঘোষণাপত্রের প্রয়োজনীয়তাটা কিন্তু এটাকে ইগনোর করার কোনো কারণ নেই, কেননা যে পরিবর্তনের মধ্য দিয়ে আমরা এই সময়টা কাটালাম, এটার বৈধতার জন্য এই ঘোষণাপত্রটা খুবই জরুরি। এখন হ্যাঁ, অনেক ক্ষেত্রে এটা এখন বিশেষ করে যে সাংঘর্ষিক প্রতিদ্বন্দ্বিতার আমরা বিকাশ দেখলাম 5ই আগস্টের পরে, সেটার মধ্য দিয়ে হয়তোবা মনে হচ্ছে যে আমরা আসলে সেই ঐক্যের জায়গা নেই, সেই ক্ষেত্রে জুলাই ঘোষণাপত্রটা খুব একটা বড় ধরনের ইম্প্যাক্ট তৈরি করবে না। কিন্তু সামগ্রিক কর্মকাণ্ড, ইভেন অন্তর্বর্তী সরকারের যে যে কর্মকাণ্ড, সেগুলোর বৈধতার জন্য কিন্তু এই ঘোষণাপত্রের কোনো বিকল্প নেই। এখন গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা আসলে জিরো সাম গেমে থাকবো, নাকি আসলে আমরা এই উইন উইন একটা অবস্থার মধ্যে থাকতে চাই। এবং আমাদের রাজনৈতিক দলগুলোর সমস্যা হচ্ছে যে সবসময় জিরো সামটাই তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে যায়, কিন্তু এই পরিবর্তিত পরিস্থিতিতে
সবার জন্য জয় নিশ্চিত করা, এবং সেটা নিশ্চিত করতে গেলে সবাইকে কিন্তু স্বার্থের দিক থেকে কিছু কম্প্রোমাইজ করতে হয়, কিছু স্যাক্রিফাইস করতে হয়। কিন্তু দুঃখজনক হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে ওই সংস্কৃতিটা তৈরি হয়নি বলেই ঘোষণাপত্রটা এখনো করা গেল না। আবার এটাও ঠিক যে এনসিপি যদি মনে করে ওরা এককভাবে ঘোষণাপত্র দিবে, তাতে বরং অনৈক্যের যে 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 ধারাটা আরো বেশি শক্তিশালী হবে। বরং ওই জায়গাটা থেকে সরে এসে সবাইকে নিয়ে যদি ঘোষণাপত্র করা যায়, সেটা গ্রহণযোগ্যতা পাবে এবং এটার প্রয়োজনীয়তাটাকে আসলে আমরা ইগনোর করার কিছু নাই। শুরুর প্রসঙ্গে একটু ফিরে আসতে চাই। এই যে ঘটনাগুলো ঘটছে একের পর এক, সেখানে ঘটনা ঘটার পরে সেটার ভিডিও যদি ভাইরাল হয়, তারপরে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনী পদক্ষেপ নিচ্ছে, সেটার গ্রেফতারের ঘটনা অনেক ক্ষেত্রে দৃশ্যমান হচ্ছে। এই ক্ষেত্রে সরকারের আসলে প্রোঅ্যাক্টিভ ভূমিকা কি হতে পারে? সরকার আসলে কোথায় প্রোঅ্যাক্টিভ, এটা তো আজও আমি বুঝে উঠতে পারলাম না, আমি যদি ওভাবে বলি। কারণ বিশেষ করে অনেকগুলো ঘটনার কিন্তু আমরা ধারাবাহিকতা দেখলাম, এগুলোকে আসলে বিচ্ছিন্ন ঘটনা ভাবার কিছু নেই। এবং এই ঘটনাগুলো যখন ধারাবাহিকভাবে ঘটতে থাকে, তখন এটা আমাদের জন্য বোঝা খুব জরুরি। তার মানে হচ্ছে সরকারের সরব উপস্থিতিটা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে নাই। এবং এই সরব উপস্থিতিটা যদি নিশ্চিত করা যেত, তাহলে আজকে এক ধরনের কোট আনকোট এক ধরনের অরাজকতার মধ্য দিয়ে আমরা আছি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই ধরনের অরাজক পরিস্থিতি তৈরি করার ক্ষেত্রে আমরা কিন্তু দেখছি আমাদের এই ভার্চুয়াল জগতে কিছু চরিত্র তৈরি হয়েছে, এবং এই ভার্চুয়াল জগতের কিছু চরিত্র দেখা যাচ্ছে আমাদের রাজনৈতিক যে স্রোতটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এবং দুঃখজনক হলেও সত্যি আমাদের কিছু কিছু রাজনৈতিক দল ওই যে 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 ভার্চুয়াল জগতের যে চরিত্রগুলা, তাদের দ্বারাই অনেক বেশি তাড়িত হচ্ছে। নিজস্ব ভাবনা চিন্তার চাইতে, নিজস্ব স্বাধীন ভাবনার চাইতে, কিংবা গ্রাউন্ড রিয়েলিটিটা কি, আমরা কোন পরিস্থিতির মধ্যে আছি, এগুলো বিবেচনা করা চাইতে যখন এই ধরনের মানে এই ভার্চুয়াল জগতের যে 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 কিছু চরিত্র দ্বারা যখন তাড়িত হয়, তখন এটা কিন্তু খুব সহজ আর থাকে না। এবং একদিকে তো এটা রাজনৈতিক দলের সংকটের জায়গা, সরকারি দল ওই জায়গা থেকে মুক্ত, সরকারি দল বলতে মানে অন্তর্বর্তী সরকার ওই জায়গা থেকে মুক্ত কিনা সেটাও কিন্তু আমরা নিশ্চিত না। এবং সরকার যে সরকার, এবং এটা যে একটা ভিন্ন সরকার, এই উদাহরণটা কিন্তু এখন পর্যন্ত আমরা আসলে তৈরি করতে পারিনি, যার ফলে মানুষের আকাঙ্ক্ষার জায়গাটা শুরুতে যতটা শক্তিশালী ছিল, প্রতিদিনই ওই আকাঙ্ক্ষার জায়গাটা দুর্বল হয়ে চলছে। একটা কথা সরকারের তরফ থেকে শুরু থেকে বলা হচ্ছে যে পুলিশ বাহিনী আসলে একেবারে নতুন করে তাদের গড়ে তুলতে হচ্ছে, সেই কারণে আইন শৃঙ্খলার ব্যাপারে তাদের নিয়ন্ত্রণের ব্যর্থতাটা কিছুটা সেটার জন্য দায়ী। এক বছর পরে এসে আসলে এই যুক্তিটা কি ধোপে টেকে? একটা বিষয় হচ্ছে যে আমরা এক বছরে আমরা কি আসলে পরিকল্পনা নিয়েছি যে এই যে পুলিশ বাহিনীর এরকম অবস্থা হবে, এটাই তো খুব স্বাভাবিক পরিণতি ছিল। এখন এই পরিণতি থেকে বের করে নিয়ে এসে পুলিশ বাহিনীকে সক্রিয় করা, সেই জন্য সরকারের তরফ থেকে সামগ্রিক কোনো রূপরেখা ছিল কিনা সেটাই তো আমরা নিশ্চিত না। একই সাথে যে অন্তর্বর্তী সরকারের যারা ক্যাবিনেটে আছেন, তাদের মধ্যে যেই ধরনের টিমওয়ার্ক, যেই ধরনের শক্তিশালী অবস্থান এসব ক্ষেত্রে থাকা উচিত ছিল, সেই জিনিস তো আসলে আমাদের কাছে স্পষ্ট হয়নি। অন্তত পক্ষে হয়তো বা হতেও পারে, কিন্তু জনপরিসরে কিন্তু এটা কিন্তু স্পষ্ট কোনো ছাপ রাখতে পারেনি। এবং এই স্পষ্ট ছাপ রাখতে না পারার কারণেই যারা এই ধরনের কর্মকাণ্ডে যুক্ত, তারা মনে করছেন যে তারা যে কোনো অন্যায় করে পার পেয়ে যাবেন। এবং এই যে কোনো অন্যায় করে পার পেয়ে যাবেনের যে প্রবণতা, কিংবা এই যে মব, এই 5 আগস্ট পরবর্তী সময় খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে রাজনীতিতে স্থিতিশীলতা আনা, এবং মবের সংস্কৃতি দিয়ে কখনো স্থিতিশীলতা আনা যায় না, এটা আমি যেভাবেই বলি না কেন। যার ফলে এই ধরনের পরিস্থিতি আসলে আমাদের এই ধরনের সংকটের জায়গায় পৌঁছে দিয়েছে। সাবেক সিইসিকে গ্রেফতারের পরে একজন একটা স্ট্যাটাস দিয়ে বলেছিলেন যে তিনি এর সাথে যুক্ত যারা গলায় জুতার মালা ঝুলিয়েছিলেন তার, এবং তিনি জুলাইয়ের আহতদের একজন, বলছেন যে তাকে গ্রেফতার করে দেখাক পারলে সরকার। তো এই সব ক্ষেত্রে আসলে সরকারের জন্য কি খুব কঠিন হয়ে যাচ্ছে না একটা ব্যবস্থা নেওয়া? ওই কথাটাই তো বললাম যে সরকার তো তার নৈতিক অবস্থানটাই স্পষ্ট করতে পারেনি, যেহেতু কিছু কম্পালশন আছে সরকারের তরফে, যেহেতু একটা পরিবর্তিত পরিস্থিতিতে গণঅভ্যুত্থানের নেতৃত্ব যারা দিয়েছেন তাদের সমর্থন নিয়ে তারা ক্যাবিনেটে এসেছেন, কিছু কম্পালশন তৈরি হচ্ছে। কিন্তু রাষ্ট্র কিংবা সরকার পরিচালনার ক্ষেত্রে ওই কম্পালশনগুলো যার গুরুত্বপূর্ণ থাকে না। স্থিতিশীলতার জন্য যে তাকে খুবই অবজেক্টিভলি অ্যাক্ট করতে হয়, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য যেইভাবে অ্যাক্ট করা উচিত, সেগুলো তো সরকারের পর্যায় থেকে আমরা দেখিনি। বিশেষ করে আমরা তো এখনও
যারা এই শত শত মানুষের হত্যাকাণ্ড করলো তাদের ব্যাপারে সুস্পষ্ট মামলা কয়টা হয়েছে, আহতদের চিকিৎসার ব্যবস্থা কি হয়েছে, জুলাই ফাউন্ডেশন তৈরি হয়েছে, সেটা নিয়ে বিতর্ক হয়েছে, মধ্যে দিয়ে দুর্নীতির খবর এসেছে, এগুলো পুরো পরিস্থিতিটাকে তো নাজুক করে তুলেছে। যার ফলে মানে মানুষের ওই যে কথাটা বললাম যে মানুষের আকাঙ্ক্ষাটা দিনে দিনে কিন্তু দুর্বল হচ্ছে। আশা করছি যে এই সময়ে যেহেতু সামনে নির্বাচন আছে এবং এরকম পরিস্থিতিতে নির্বাচন, সুষ্ঠু নির্বাচন মানে আয়োজন করাটা যে খুব সহজ না, এটাও খুব গুরুত্বপূর্ণ। এখনো হাতে সময় আছে, সেলফ রিফ্লেকশনটা আসলে খুব জরুরি। সাধারণ মানুষ যারা এই গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় নিয়ামক, তাদের জন্য আসলে আসার জায়গা কি দেখেন আপনি কোথাও? আসার জায়গা তো সবসময় দেখতেই হবে, এবং আমি মনে করি যে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এক এক ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে যাই, এবং বাংলাদেশের মানুষ সবসময়, আমি সাধারণ মানুষের কথা বলছি, যারা আমরা সুবিধাভোগী তাদের কথা বলছি না, তারা সবসময় কিন্তু সমষ্টির কল্যাণটাকে গুরুত্ব দেয়। এখন যেহেতু সমষ্টির কল্যাণটাকে গুরুত্ব দেয়, সেই জন্যই কিন্তু আমাদের আসার জায়গাটা এখনো টিকে আছে। এখন গুরুত্বপূর্ণ হচ্ছে রাজনৈতিক দলগুলো, অন্তর্বর্তী সরকার ওই আসার জায়গাটাকে আসলে ধারণ করতে পারছে কিনা। এটা যদি সমন্বয় ঘটাতে পারে, এখনো আমাদের হাতে যথেষ্ট সময় আছে। বিশেষ করে নির্বাচন পরবর্তীতেও যেই সরকার আসবেন, তারাও যদি অনুধাবন করেন মানুষের আকাঙ্ক্ষাকে, তারা যদি সে আগের 2008-এর আগে যে রাজনৈতিক সংস্কৃতির চর্চাটাকে যদি শক্তিশালী করেন, তাহলে তো আমরা বিপদমুক্ত হব না। ওই অনুধাবনগুলো খুব জরুরি। এই অনুধাবনগুলো করতে পারলে আমার কাছে মনে হয় বাংলাদেশের মানুষ যে পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে জীবনের ঝুঁকি নিয়েছিল গত জুলাই আগস্টে, সেটা তাদের এই ঝুঁকি নেওয়াটা সার্থক হবে তখনই। সিভিল সোসাইটির একটা বড় ভূমিকা থাকে, তাদের কি পুনর্গঠিত হতে দেখছেন আপনি? সিভিল সোসাইটি পুনর্গঠিত হওয়া চাইতে আমি মনে করছি সিভিল সোসাইটি বিশেষ করে জুলাই আগস্টে যতটা সরব ছিল, সরব থাকার ওই সময় একদমই আবহ ছিল না, কিন্তু ঝুঁকি নিয়েও কিন্তু সরব ছিল। এখন মুশকিলের জায়গাটা হচ্ছে সিভিল সোসাইটির যেই পরিবর্তনটা এসছে, সিভিল সোসাইটির অনেকেই যারা নেতৃত্ব ছিল, তার মধ্যে আমিও নিশ্চয়ই আছি, তারাও কিন্তু এখন সরকারের পার্ট হয়ে গেছে, এবং সরকারের পার্ট হয়ে যাওয়ার কারণে তারাও আসলে কি অবস্থান নেবে, তাদের অবস্থানটা কোথায় হবে, সেই জায়গাটার মধ্যে স্পষ্টতা অনেক ক্ষেত্রেই মানে বিলীন হয়ে গেছে। তো আমার কাছে মনে হয় সেই ক্ষেত্রে যারা অন্ততপক্ষে এখনো সরকারের পার্ট না, সিভিল সোসাইটি হিসেবে অ্যাক্ট করছেন, বিশেষ করে এই সরকারকে পথ দেখানো তাদের একটা বড় কাজ। আবার এখন সংকটের জায়গা হচ্ছে যখনই কেউ, যেমন আমি যে এত আলোচনা করলাম, অনেক বেশি একটা ক্রিটিক্যাল পার্সপেক্টিভ থেকে আলোচনা হলো, সেক্ষেত্রে আমাকে এখন লোকজন কি বানাবে সেটা নিয়েও কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত হতে হয়। এবং বিশেষ করে এই যে সামাজিক মাধ্যমগুলো আছে, সেই মাধ্যমগুলো এখন যেই ধরনের ঝুঁকি তৈরি করেছে, যে সামাজিকভাবে হেয় করা, যেটার শিকার আপনি নিজেও, আমিও, এই হেয় করার যে প্রবণতা তৈরি হচ্ছে, এর মধ্য দিয়ে সিভিল সোসাইটি তো সবসময় একটু নিরাপদেই থাকতে চায় সামাজিকভাবে, তার কিন্তু নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে। কিন্তু মুশকিলের জায়গা হচ্ছে সরকার, যে অন্তর্বর্তী সরকার আছে, তার নিরাপত্তাটাকে কিন্তু নিশ্চিত করতে পারছে না। বিকজ এই ধরনের ঘটনাগুলো যখন ঘটছে, আমার ক্ষেত্রে কিংবা আপনার ক্ষেত্রে কিংবা সামিনা লুৎফার ক্ষেত্রে, এই ধরনের মানুষের ক্ষেত্রে সরকার তার অবস্থান কিন্তু কখনো স্পষ্ট করেনি, কিংবা আমার সুরক্ষা দেওয়ার ব্যাপারে, আপনার সুরক্ষা দেওয়ার ব্যাপারে কি করছে সেটা কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি আসেনি। অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকে ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ। বিদায় নিচ্ছি।